হ্যালো বন্ধুরা, আজকে আমাদের ক্লাস নম্বর 6 অর্থাৎ ভূগোলের 6 নম্বর প্র্যাকটিস সেট। আচ্ছা, আজকের আমাদের প্রথম প্রশ্ন হবে যে সৌরজগতের কোন গ্রহ নিজের মেরুরেখার চারদিকে একবার আবর্তন করতে দীর্ঘতম সময় নেয়? অর্থাৎ কোন গ্রহ নিজের মেরুরেখার চারদিকে একবার আবর্তন করতে সবথেকে বেশি সময় নেয়? এখানে অপশান এতে রয়েছে বৃহস্পতি, বিতে রয়েছে পৃথিবী, সিতে রয়েছে শুক্র এবং ডিতে রয়েছে শনি। তাহলে বলতে হবে যে কোন গ্রহ একবার নিজের মেরুরেখার চারদিকে ঘুরতে সবথেকে বেশি সময় নেয়। তাহলে কি হবে? তাহলে এখানে উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ শুক্র একবার নিজের মেরুরেখার চারিদিকে ঘুরতে বা আবর্তন করতে সবথেকে বেশি সময় নেয়। তাহলে 1 নম্বর প্রশ্নের সবথেকে বেশি সময় নেয় কোন গ্রহ? এটা হয়ে যাবে শুক্র। তাই 1 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ওকে, সরি, অপশন সি, তাই তো? বেশ বেশ পরের প্রশ্ন কি? পরের প্রশ্ন হচ্ছে যে সৌরজগৎ কে প্রথম আবিষ্কার করেন? একেবারে খুব সুন্দর প্রশ্ন, যে সৌরজগৎ কে প্রথম আবিষ্কার করেন? সৌরজগৎ প্রথম কে আবিষ্কার করেন? কেপলার, ফেরেল, গ্যালিলিও নাকি কোপারনিকাস? দেখো, সৌরজগৎ আবিষ্কার করেছিল, সৌরজগৎ কিন্তু প্রথম আবিষ্কার করেছিল কোপারনিকাস, তাই না? তাই অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, পরের প্রশ্ন কি? পরের প্রশ্ন হচ্ছে যে আকাশের কোন গ্রহকে লালচে দেখায়? রাতের আকাশে কোন গ্রহকে লালচে দেখায়? বুধকে, মঙ্গলকে, বৃহস্পতিকে নাকি শুক্রকে? তাহলে রাতের আকাশে লালচে দেখায় কোন গ্রহকে? লালচে দেখায় কিন্তু মঙ্গলকে, তাই না? তাই এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। বেশ, পরের প্রশ্ন হচ্ছে যে নিচের কোনটিতে ঝঞ্ঝার মহাসাগরের অস্তিত্ব পাওয়া গেছে? কি রয়েছে? ঝঞ্ঝার মহাসাগরের অস্তিত্ব পাওয়া গেছে সূর্যতে, চন্দ্রতে, শুক্রতে, মঙ্গলে, কোথায়? বলছে ঝঞ্ঝার মহাসাগরের অস্তিত্ব পাওয়া গেছে কোথায়? ঝঞ্ঝার মহাসাগরের অস্তিত্ব পাওয়া গেছে চাঁদে, অর্থাৎ চন্দ্রতে, তাই না? তো অপশন বি এখানেও কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন কি? পরের প্রশ্ন হচ্ছে যে চাঁদের আলো পৃথিবীতে পৌঁছতে কত সময় লাগে? যদিও প্রশ্নটা ইজি, কিন্তু প্রশ্নটা কিন্তু খুব কম ইম্পর্টেন্ট নয়, প্রশ্নটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। তাই এক্ষেত্রে বলতে হবে যে চাঁদের আলো পৃথিবীতে পৌঁছতে কত সময় লাগে? চাঁদের আলো কিন্তু পৃথিবীতে পৌঁছতে সময় লাগে কত? পৃথিবীতে সময় লাগে চাঁদের আলো পৌঁছাতে 1.3 সেকেন্ড, তাই না? বেশ, পরের প্রশ্ন হয়ে যাবে যে সৌরজগতের কোন দুটি গ্রহের কোনো উপগ্রহ নেই? এটাও কিন্তু খুব ইজি প্রশ্ন। কোন দুটি গ্রহ যার কোনো উপগ্রহ নেই? শুক্র ও মঙ্গল, শুক্র ও বুধ, বুধ ও নেপচুন নাকি মঙ্গল ও বৃহস্পতি? বলতে হবে কোন দুটি গ্রহের কোনো উপগ্রহ নেই। তাহলে এক্ষেত্রে কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার হয়ে যাবে শুক্র এবং বুধ। আমরা পড়ার সময় দেখেছি যে শুক্র এবং বুধের কিন্তু কোনো প্রকার উপগ্রহ নেই। তাই অপশন বি, অর্থাৎ এখানেও অপশন বি অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন হচ্ছে যে যে সকল গ্যাসীয় উপাদানে সূর্য গঠিত সেগুলির মধ্যে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? যে গ্যাসের উপাদানে সূর্য গঠিত সেইগুলির মধ্যে সবচেয়ে কোন গ্যাসের পরিমাণ বেশি? তাহলে এক্ষেত্রে অপশন হয়ে যাবে, কি হবে সঠিক উত্তর হয়ে যাবে কোনটা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আচ্ছা হাইড্রোজেন হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন হচ্ছে কি যে নিচের কোনটিকে চন্দ্রগ্রহণের কারণ বলা যেতে পারে? প্রশ্নটা অন্যরকমও আসতে পারে, হ্যাঁ, কিন্তু এক্ষেত্রে কি বলছে যে 4টি কারণ দিয়ে দিয়েছে, যে পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী স্থানে চন্দ্রের প্রবেশ এর কারণে, চন্দ্র ও সূর্যের মধ্যবর্তী স্থানে পৃথিবীর প্রবেশ এর কারণে, নাকি পৃথিবী ও চন্দ্রের মধ্যবর্তী স্থানে সূর্যের অবস্থান এই কারণে। আবার অপশন ডিতে রয়েছে কি কোনোটিই নয়। বলতে হবে যে চন্দ্রগ্রহণের কারণ, চন্দ্রগ্রহণ যে হচ্ছে এর কারণ হিসেবে আমরা কোনটাকে বেছে নিতে পারি এই অপশনগুলোর মধ্যে? তাহলে এটা হচ্ছে 8 নম্বর প্রশ্ন, তাই না?
দেখো, পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী স্থানে চাঁদের যখন প্রবেশ, পৃথিবী এবং সূর্যের মাঝখানে চাঁদের প্রবেশ হলে কি চন্দ্রগ্রহণ হতে পারে? কি মনে হয়, হতে পারে? অবশ্যই হবে না। চন্দ্র ও সূর্যের মধ্যবর্তী স্থানে পৃথিবীর প্রবেশ, হ্যাঁ, চাঁদ এবং সূর্যের মাঝখানে যখন পৃথিবী প্রবেশ ঘটায় তখন কিন্তু চন্দ্রগ্রহণ হয়। তাই এক্ষেত্রে আমরা কিন্তু বি অপশনটাকে কারেক্ট হিসেবে নিতে পারি। আচ্ছা, পরের প্রশ্ন যদি দেখি, তো পরের প্রশ্ন বলছে যে নিচের নিচের কোনটির চারদিকে ধূমকেতুর পরিক্রমণ দেখা যায়? ধূমকেতুর পরিক্রমণ দেখা যায়। দেখো, স্পেলিংটা একটু এখানে টাইপিং মিস্টেক রয়েছে, এটা কিছু মনে করো না। প্রশ্নটা হচ্ছে যে ধূমকেতুর পরিক্রমণ দেখা যায়। চারিদিকে ধূমকেতুর পরিক্রমণ দেখা যায়, চন্দ্রের, সূর্যের, পৃথিবীর নাকি মঙ্গলের? কি হবে? চন্দ্রের দেখা যায়, সূর্যের দেখা যায়, পৃথিবীর দেখা যায় নাকি মঙ্গলের দেখা যায়? দেখো, সূর্যের চারদিকে কিন্তু আমরা ধূমকেতুর পরিক্রমণ দেখতে পাই, তাই না? তাই এক্ষেত্রে অপশন বি অর্থাৎ সূর্য, এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে 9 নম্বর প্রশ্নের। পরবর্তী প্রশ্ন কি? পরবর্তী প্রশ্ন হচ্ছে হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায়? একেবারে খুবই খুবই ইম্পর্টেন্ট। হ্যালির ধূমকেতু কি বলছে, কত বছর অন্তর দেখা যায়? হ্যালির ধূমকেতু কিন্তু 76 বছর অন্তর দেখা যায়, তাই না? 76 ইয়ার। তাহলে কি 76 বছর অন্তর অন্তর কিন্তু এই হ্যালির ধূমকেতু দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন হচ্ছে যে নিজের মেরুরেখার চারিদিকে পৃথিবীর আবর্তনের সময় ও আরেকটি গ্রহের অনুরূপ আবর্তনের সময় প্রায় এক। কি বলছে? বলছে নিজের মেরুরেখার চারিদিকে আবর্তন করতে পৃথিবীর যে সময়টা লাগে, ঠিক আরও একটা গ্রহ রয়েছে যারও কিন্তু ঠিক একই রকম সময় লাগে। বলতে হবে সেই গ্রহটির নাম কি? ইউরেনাস, বুধ, মঙ্গল, শনি। কি রয়েছে এখানে? ইউরেনাস রয়েছে, বুধ রয়েছে, মঙ্গল রয়েছে, শনি রয়েছে। তাহলে কোনটা হতে পারে? তাহলে এখানে কিন্তু ইউরেনাস, এটাকে তো আমরা ধরবই না। হ্যাঁ, এখানে কি হতে পারে? এখানে কিন্তু ওই যে বুধটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে, তাই না? তাহলে অপশন, না না আমি ভুল বললাম, বুধ কেন হবে? বুধ কেন হতে যাবে? বুধ তো হয় না, এখানে মঙ্গল হবে অ্যান্সার, তাই না? পৃথিবীর যতটা সময় লাগে প্রায় মঙ্গলেরও কিন্তু ঠিক ততটাই সময় লাগে, তাই এক্ষেত্রে মঙ্গল হবে অ্যান্সার। অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, তাই না? এখানে সিটা হবে না, অর্থাৎ যদিও এখানে মানে সিরিয়াল অনুযায়ী বুধটা বিয়ে পড়ার কথা, কিন্তু এখানে মঙ্গলটা অ্যান্সার হবে, কারণ বুধ অ্যান্সার হবে না। বেশ, তাহলে কি পৃথিবীর আবর্তনের সময় যতটা লাগে একবার তোমার নিজের মেরুরেখার চারদিকে ঘুরতে, মোটামুটি মঙ্গলেরও কিন্তু সেই রকমই সময় লাগে। তো এক্ষেত্রে 11 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে মঙ্গল, তাই না? বেশ, পরের প্রশ্ন হচ্ছে যে নিচের কোন গ্রহটিতে সূর্য পশ্চিম দিকে উদয় হয় এবং পূর্ব দিকে অস্ত যায়? এটা কিন্তু তোমরা মানে ভালো করে মনে রাখবে, কারণ এটা কিন্তু একদম খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আর পরীক্ষাতে বারবার আসে যে নিচের মানে বলছে যে কোন গ্রহটিতে সূর্য পশ্চিম দিকে উদয় হয় এবং পূর্ব দিকে অস্ত যায়। আমাদের দিকে কি হয়? আমাদের দিকে সাধারণত পূর্ব দিকে তোমার সূর্য ওঠে এবং পশ্চিম দিকে অস্ত চলে যায়, কিন্তু এখানে কি বলছে? বলছে পশ্চিম দিকেই উদয় হয় আর পূর্ব দিকে অস্ত যায়। তাহলে এমন গ্রহ রয়েছে যার পশ্চিম দিকে সূর্য ওঠে এবং পূর্ব দিকে কিন্তু অস্ত যায়, মানে আমাদের একেবারে বিপরীত। তাহলে এখানে কোনটা হবে? কোনটা অ্যান্সার হবে? দেখো, বুধের ক্ষেত্রে তো হবে না, বৃহস্পতির ক্ষেত্রেও হবে না, শুক্রের ক্ষেত্রেও হবে না। দেখো, শনি হচ্ছে এমন একটা গ্রহ, হ্যাঁ, যেখানে পশ্চিম দিকে সূর্য উদয় হয় এবং পূর্ব দিকে অস্ত চলে যায়। ঠিক আছে, তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি। বেশ, পরবর্তী প্রশ্ন কি বলছে? নিজের কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করার সময় পৃথিবীর প্রতি মিনিটে কত কিলোমিটার পরিক্রমণ করে? পৃথিবী কত কিলোমিটার পরিক্রমণ করে প্রতি মিনিটে? এখানে প্রতি মিনিটে বলেছে, ঠিক আছে? প্রতি মিনিটে কিন্তু কত কত কিলোমিটার? প্রতি মিনিটে ওই সব থেকে বেশি হতে পারে এখানে অপশন ডি, তাই তো? 1600 এর বেশি। তাহলে কি এক এক মিনিটে 1600 এর বেশি কিন্তু মানে
1600 কিমির বেশি কিন্তু তোমার পরিক্রমণ করে কে? পৃথিবী 1 মিনিটে। বেশ, পরের প্রশ্ন কি? পরের প্রশ্ন হচ্ছে যে প্রতিদিন আবর্তনের সঙ্গে সঙ্গে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করার সময় তার কক্ষপথের কতটা পথ এগিয়ে যায়? এখানে ডিগ্রিতে দেওয়া রয়েছে যে প্রতিদিন আবর্তনের সঙ্গে সঙ্গে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করার সময় তার কক্ষপথের কতটা পথ এগিয়ে যায়? প্রায় 1 ডিগ্রি, প্রায় 2 ডিগ্রি, 3 ডিগ্রি, নাকি প্রায় 40 ডিগ্রি? তাহলে কত ডিগ্রি হবে? কত ডিগ্রি হবে? দেখো, প্রতি মানে কি বলছে, আবর্তন করার সঙ্গে সঙ্গে কিন্তু 1 ডিগ্রি করে এগিয়ে যায়, তাই না? ওকে, 1 ডিগ্রি। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে তোমার অপশান এ 1 ডিগ্রি, তাই না? প্রায় 1 ডিগ্রি। তো কালিটা কোথায় গেল? হ্যাঁ, তাহলে অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন কি রয়েছে? পরের প্রশ্ন হচ্ছে যে পৃথিবীর কোথায় সারা বছর দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান? এটাও কিন্তু খুব কমন প্রশ্ন, কিন্তু ভালো প্রশ্ন, তাই না? বলছে পৃথিবীর কোথায় সারা বছর দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান হয়? উত্তর মেরুতে, দক্ষিণ মেরুতে, নিরক্ষরেখাতে, নাকি কোথাও না? এটা কিন্তু সবাই আশা করি বলতে পারবে যে নিরক্ষরেখাতে কিন্তু সারা বছর দিন ও রাত্রি কিন্তু মোটামুটি সমান হয়। এবার পরের প্রশ্ন হচ্ছে যে যখন বৃষ্টি হয় তখন বায়ুমণ্ডলে আপেক্ষিক আর্দ্রতা কত হয়? দেখো, যখন বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, যখন বৃষ্টি হচ্ছে তখন বায়ুমণ্ডলে আর্দ্রতার পরিমাণ কীরকম হওয়া উচিত? অবশ্যই বেশি হবে। তো কতটা বেশি? বলছে যে মোটামুটি 100%-এর মধ্যে 100%ই যদি আর্দ্রতা থাকে তাহলে কিন্তু বৃষ্টি হয়, তাই না? তো ওই জন্য বলছে যে যখন বৃষ্টিপাত হয় তখন কিন্তু বায়ুমণ্ডলে আর্দ্রতা মানে আপেক্ষিক আর্দ্রতাটা কিন্তু 100% হয়ে যায়। তাই এখানে এখানে কি হবে? এখানে ওই অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, তাই না? একদম 100%-এর মধ্যে 100%ই কিন্তু আর্দ্রতা থাকে। পরের প্রশ্ন কি বলছে? পরের প্রশ্ন বলছে যে আগ্নেয়গিরি থেকে অগ্ন্য উৎপাতের পরেই নিচের কোনটি সাধারণত ঘটে থাকে? মানে যখন আগ্নেয়গিরি থেকে অগ্ন্য উৎপাত হয় তখন কি ঘটে? এই 4টি অপশনের মধ্যে কিন্তু আমাদের একটা বেছে নিতে হবে। বলছে ভূমিকম্প হতে পারে, লাভা উদ্গীরণ হয়, উষ্ণ প্রস্রবণের সৃষ্টি হয়, নাকি প্রাণী জগতের ভিন্ন আচরণ হয়? যখন আগ্নেয়গিরি থেকে যখন অগ্ন্য উৎপাত হয় তো তখন কিন্তু বেশ একটা বিশাল কিছু একটা হয়। কি হয়? বলছে ভূমিকম্প হয়। ভূমিকম্প কিন্তু এখানে কারেক্ট হয়ে যাবে, কারণ যখন অগ্নি উৎপাতটা হচ্ছে তো তখন বেশ একটা জোরে একটা আওয়াজ করে এবং সেই খুব স্পিডে যখন প্রথমবার হয় না, খুব স্পিডে বেরিয়ে আসে। তো সেক্ষেত্রে ভূমিকম্পটা কিন্তু হয়ে থাকে। বেশ, পরের প্রশ্ন হচ্ছে যে সুনামি কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সুনামিটা কি? সুনামি একটি ছোট দ্বীপ, এক প্রকার টর্নেডো, সমুদ্র কম্পন অথবা সমুদ্রতলে অগ্নুৎপাতের ফলে সৃষ্ট অতি বিশাল সমুদ্র ঢেউ, নাকি ভূপৃষ্ঠের চ্যুতি? কোনটা? তো সুনামিটা কি? সুনামি হচ্ছে কিন্তু এক প্রকার সমুদ্র কম্পন বা সমুদ্রতলে যে কি বলছে অগ্নুৎপাতের ফলে যে এক প্রকার অতি বিশাল সমুদ্রের যে ঢেউ সৃষ্টি হয় সেইটাকেই বলা হচ্ছে সুনামি। সুনামির ঢেউয়ের কিন্তু বলতে বলতে ঢেউটা কিন্তু মোটামুটি 5 মিটারের মতো উঁচু হয়, তাই না? 5 মিটারের মতো উঁচু না হলে কিন্তু সমুদ্রের ওই ঢেউটাকে সুনামি কিন্তু আখ্যা দেওয়া যায় না। তাই সুনামির ঢেউয়ের মিনিমাম কিন্তু 5 মিটার কিন্তু উচ্চতা হয়ে থাকে। বেশ, এর পরের প্রশ্ন হচ্ছে যে সমুদ্রের 1 লিটার জলে লবণের পরিমাণ কিন্তু মানে লবণের গড় পরিমাণ কত? গড় বলেছে এখানে, ঠিক আছে? বলছে সমুদ্রের 1 লিটার জলে, আমরা তো জানি সমুদ্রের জল লবণ থাকে, কিন্তু 1 লিটার জলে গড় কতটা লবণ থাকে? 12 গ্রাম, 28 গ্রাম, 35 গ্রাম, নাকি 40 গ্রাম? বলছে সমুদ্রের 1 লিটার জলে লবণের গড় পরিমাণ কত? গড় পরিমাণ যদি বলা হয় তাহলে হয়ে যাবে 1 লিটার জলে গড় পরিমাণ হচ্ছে 35 গ্রাম, ঠিক আছে? 35 গ্রাম। তাহলে পরের প্রশ্ন চলে যায়। পরের প্রশ্ন হচ্ছে যে মাসাই কাদের বলা হতো? বেশ ভালো প্রশ্ন কিন্তু। মাসাই কাদের বলা হতো? সাহারা মরুভূমির উপজাতিদের, আন্দামান দ্বীপের উপজাতিদের, কেনিয়ার যাযাবর উপজাতিদের, নাকি কালাহারি মরুভূমির অধিবাসীদের? মাসাই কাদের বলা হতো? মাসাই বলা হতো কেনিয়াতে এক প্রকার যাযাবর উপজাতি থাকতো। এই কেনিয়ার যে যাযাবর উপজাতি, এই কেনিয়া যাযাবর উপজাতিদেরকে কিন্তু মাসাই বলা হতো, বুঝলে? আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম যে 20 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল অপশন সি, অর্থাৎ কেনিয়ার
যাযাবর উপজাতি। বেশ, পরের প্রশ্ন হচ্ছে যে কিরগিজ কোথায় বাস করে? কিরগিজ কোথায় বাস করে? কিরগিজ কোথায় বাস করে? মধ্য আফ্রিকাতে, উত্তর পূর্ব ভারতে, পশ্চিম অস্ট্রেলিয়াতে নাকি পশ্চিম মধ্য এশিয়াতে? তো কি বলছে, কিরগিজ যেটা, এই কিরগিজরা বাস করে পশ্চিম মধ্য এশিয়াতে, তাই না? তাই এখানে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। কিরগিজ বাস করে পশ্চিম মধ্য এশিয়াতে। পরের প্রশ্ন যদি আমরা দেখি, পরের প্রশ্ন কি? পরের প্রশ্ন হচ্ছে জুলু কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, জুলু কি? বলছে জুলু নিকোবর দ্বীপের উপজাতি, গোবি মরুভূমি অঞ্চলে এক প্রকার গৃহপালিত পশু, দক্ষিণ আফ্রিকার নাটালের কিছু অংশের অধিবাসী, নাকি মঙ্গোলিয়ার উত্তর অঞ্চলের অধিবাসী? বলতে হবে এই চারটি অপশনের মধ্যে জুলু সম্পর্কে কোনটা কারেক্ট হবে। তাহলে জুলু, জুলু কিন্তু হয়ে যাবে কি, জুলু হয়ে যাবে যে দক্ষিণ আফ্রিকাতে ওই নাটালের কিছু অংশের অধিবাসীদের কিন্তু জুলু বলা হয়। দক্ষিণ আফ্রিকার নাটালের কিছু অংশের অধিবাসী রয়েছে, তাদেরকে কিন্তু জুলু হিসেবে আখ্যা দেওয়া হয়েছে বা জুলু বলা হয়। পরের 23 নম্বর প্রশ্ন হচ্ছে যে কঙ্গো উপত্যকার অতিশয় খর্বাকৃতির লোকদের কি বলা হয়? এটাও কিন্তু ভালো প্রশ্ন। দেখো তোমরা বলতে গেলে আমি যদি বলি যে আমি যে প্রতিদিন যে 25টা করে প্রশ্ন নিয়ে আসি না, আমি কিন্তু একেবারে বেছে বেছে প্রশ্ন নিয়ে আসি, উল্টাপাল্টা প্রশ্ন নিয়ে আসি না কিন্তু। তো তোমরা মনে করতেই পারো যে আমি যতগুলো প্রশ্ন প্র্যাকটিস করাচ্ছি সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট, তাই তোমরা এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই দেখে রাখবে এবং ভালো করে মনে রাখার চেষ্টা করবে। তাহলে কি হচ্ছে যে কঙ্গো উপত্যকার অতিশয় খর্বাকৃতির লোকদের কি বলা হয়? ইয়াকুট, মাসাই, পিগমি নাকি কাজাক? দেখো এই যে কঙ্গো উপত্যকার যে অতিশয় খর্বাকৃতির যে লোক রয়েছে না, এদের বলা হতো, এদের কি বলা হতো? এদের বলা হতো পিগমি। পয়হস্যি গ ময়হস্যি পিগমি। তাহলে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বেশ, পরের প্রশ্ন কি? পরের প্রশ্ন হচ্ছে যে আফ্রিদি হলো, দেখো আফ্রিদি প্রসঙ্গে এবার বলেছে যে আফ্রিদি হলো কঙ্গো জঙ্গলের এক প্রকার বিষাক্ত পোকা, উত্তর পশ্চিম আফ্রিকার উপজাতি, উত্তর পশ্চিম পাকিস্তান সীমান্তের উপজাতি, নাকি কালাহারি মরুভূমির ছোট্ট ছোট্ট ঝোপ, মানে ছোট ছোট ঝোপ? কোনটা? তাহলে আফ্রিদিটা কি? আফ্রিদিটা হচ্ছে উত্তর পশ্চিম পাকিস্তান সীমান্তের উপজাতিদের আফ্রিদি বলা হয়। ঠিক আছে, উত্তর পশ্চিম যে পাকিস্তান সীমান্ত রয়েছে, এই উত্তর পশ্চিম পাকিস্তান সীমান্তের যে উপজাতি রয়েছে, এদেরকে কি বলা হতো? এদেরকে কিন্তু আফ্রিদি বলা হতো। ঠিক আছে, আফ্রিদি। বেশ, তাহলে এখানে আফ্রিদি অর্থাৎ 24 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল অপশন সি। আচ্ছা, আমাদের আজকে লাস্ট প্রশ্ন, লাস্ট প্রশ্নে কি রয়েছে? বলছে ইয়াক প্রাণী কোথায় মানে দেখা যায়? কি ইয়াক? ইয়াক প্রাণী কোথায় দেখা যায়? নেপালে, তিব্বতে, সাইবেরিয়াতে নাকি নিউজিল্যান্ডে? কি বলছে? বলছে এই যে ইয়াক পাখি, এই ইয়াক পাখিটা কোথায় মানে দেখতে পাওয়া যায়? কি হবে? নেপালে, না সাইবেরিয়াতে, নিউজিল্যান্ডে, কোথায়? বলছে আমাদের যে তিব্বত রয়েছে না, তিব্বত, এই তিব্বতে কিন্তু এই ইয়াক প্রাণীটা দেখতে পাওয়া যায়। তাহলে 25 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন বি, তিব্বত। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বেশ, দেখো আজকে আমাদের এই পর্যন্ত ছিল। আমি অ্যান্সারগুলো প্রত্যেকটা পিডিএফের লাস্ট পেজে কিন্তু আমি অ্যাড করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, হ্যাঁ, আমি ভিডিওগুলো আপলোড করছি তোমাদের জন্য, হ্যাঁ, সাথে আবারও উপকার হচ্ছে, আমিও অনেক কিছু শিখছি এই পিডিএফগুলো যখন বানাচ্ছি। বই অনেকটা পড়তে হচ্ছে, বই অনেকটা পড়ার পর যেগুলো খুব খুব ইম্পর্টেন্ট, আমি কিন্তু সেই সমস্ত প্রশ্নগুলো দিয়েই কিন্তু পিডিএফ বানাচ্ছি। ঠিক আছে, তো তোমরা কিন্তু সবাই প্রত্যেকটা ভিডিও যত্ন সহকারে দেখবে এবং তোমরা এগুলো মনে রাখার চেষ্টা করবে। আমি প্রত্যেকটা পিডিএফ কিন্তু গ্রুপের আমি মধ্যে কিন্তু প্রত্যেকটা পিডিএফ দিয়ে দিই। ঠিক আছে, তো তোমরা যারা গ্রুপে জয়েন্ট হওনি বা হবে মনে করছো, তাদের জন্য বলি, আমি যখন ভিডিও আপলোড করি তো ডিসক্রিপশন যে জায়গাটা রয়েছে, ওইখানে কিন্তু আমি ওই গ্রুপের লিঙ্কটা দিয়ে রেখেছি। তোমরা ওই লিঙ্কে জয়েন করে ডাইরেক্ট গ্রুপে জয়েন করে যাবে, আর
গ্রুপে জয়েন্ট করলেই কিন্তু ওগুলো তোমরা পেয়ে যাবে পিডিএফগুলো। প্রত্যেকটা পিডিএফ কিন্তু একদম যেমনটা দেখতে পাচ্ছ না ঠিক ওই রকমভাবেই, আরও বরং যদি কোনো টাইপিং মিস্টেক থাকে সেগুলো কিন্তু আমি ঠিক করে তারপর ওগুলো আপলোড করি। তো তোমরা গ্রুপের জয়েন্ট হয়ে যেতে পারো এবং পিডিএফগুলো ফ্রিতে ডাউনলোড করে নিতে পারো। আচ্ছা, আজকের জন্য এই পর্যন্ত। কালকে আবার সেই নতুন ভিডিও চলে আসবে। ঠিক আছে, আজকের জন্য রাখলাম তাহলে।